আমি মশির বলছি কলকাতা থেকে। মাস ২ হলো ব্যাংকে চাকরি পেয়েছি। প্রথম পোস্টিং দিয়েছে মুর্শিদাবাদের চৌগাছায়। অফিস থেকে ফিরে রান্নার ব্যবস্থা করছিলাম। হঠাৎ মায়ের ফোন এলো। বাবার মাইল্ড অ্যাটাক করেছে। মাকে আশ্বস্ত করলাম এই বলে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ছুটতে ছুটতে স্টেশনে গিয়ে জানতে পারলাম এখানে এক্সপ্রেস ট্রেন খুব কমই দাঁড়ায়, তবে 11:30টায় একটা ট্রেন আছে, সেটিও 2 ঘন্টা লেট। আমি টিকিট কেটে কিছুটা নিশ্চিন্ত হলাম। মফস্বলের এই স্টেশনটি লোকজন এমনিতেই খুব কম থাকে, তার উপর ডিসেম্বরের কনকনে ঠান্ডায় একেবারেই নির্জন হয়ে গেছে। মাঝে মাঝে লোকাল ট্রেন এলে কিছু লোক ওঠানামা করে, খালি একটা চায়ের স্টল খোলা আছে, ওখানেই বারবার চা খাচ্ছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। 12:45 নাগাদ একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে স্টেশনে এলো। আমার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আচ্ছা 11:30টার ট্রেনটা কি চলে গেছে? আমি বললাম, না, ওটা 2 ঘন্টা লেট। তাই? যাক বাবা, বাঁচা গেল। এই শীতেও মেয়েটাকে ঘামতে দেখে বললাম, চলুন ওই বেঞ্চটায় বসি। বসে ব্যাগ থেকে জলের বোতলটা দিতেই মেয়েটি এক নিঃশ্বাসে আধা বোতল জল খেয়ে ফেলল। কথায় কথায় দুজনেই দুজনের পরিচয় জানতাম। মেয়েটির নাম তৃপ্তি, কলেজে পড়ে। ও কলকাতায় যাবে, খুব জরুরি একটা কাজ আছে। ঠান্ডায় মেয়েটিকে বেশ জড়ো সড়ো হয়ে বসে থাকতে দেখে আমি চা আনতে গেলাম, কিন্তু চা নিয়ে ফিরে এসে দেখি ও নেই। এদিক ওদিক খুঁজতে দেখতে না পেয়ে চায়ের স্টলের ছেলেটিকে মেয়েটির কথা জিজ্ঞেস করতেও বলল, হো হো, আপনি কাউকে দেখেননি? আমি চলে আসছিলাম। ও কাউকে দেখেনি, আমি চলে আসছিলাম। হঠাৎ ছেলেটা আমাকে ডেকে বলল, আচ্ছা মেয়েটি কি লাল রঙের শাড়ি পরেছিল আর হাতে একটা ছোট ছোট কিডস ব্যাগ? আমি বলল, হ্যাঁ তাই তো ছিল। তবে যে বললেন আপনি দেখেননি? ছেলেটি মৃদু হাসল। আসলে বছর 3 আগে মেয়েটি বাড়ি থেকে পালিয়ে এই স্টেশনে এসে অপেক্ষা করছিল ওর প্রেমিকের জন্য। ছেলেটি মৃদু হেসে বলল, কথা ছিল 11:30টার ট্রেন ধরে কলকাতায় গিয়ে বিয়ে করবে, সংসার করবে। কিন্তু ট্রেনটা এসে চলেও গেল, ছেলেটি আসেনি। মেয়েটি রাগে, দুঃখে, লজ্জায়, অভিমানে রাত 12টায় শেষ লোকাল ট্রেনটার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে এই স্টেশনে আপনার মতো অনেকেই এসে ওকে দেখেছে। মেয়েটি আজও ওর প্রেমিকের আসার অপেক্ষায়। হঠাৎ স্টেশনে ট্রেন ঢোকার শব্দে চমকে উঠে চোখ খুলতেই দেখলাম আমি একটা বেঞ্চের ওপরেই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এতক্ষণ যা দেখলাম তা কি সত্যি না স্বপ্ন? আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটি এখন শেয়ার করব, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আমি শেয়ার করব। সেটা আমাদের এলাকারই একটা ঘটনা। তো রাজবাড়ির সদর থানারই একদম পাশে। বর্তমানে এটি বালিয়াকান্দি উপজেলার মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে বহরপুর। তো ওই গ্রামে 2 জন বন্ধু থাকতো, মানে সমবয়সী 2 জন। একজনের নাম ছিল ইমান আলী আর একজনের নাম ছিল হলো রজব। তো এই 2 জন খুব ভালো বন্ধুত্ব ছিল। আর ওই গ্রামেই আরেকটা আ ছিল, আ একজন, আমরা যেটা ওই যে অনেক সময় দেখতাম, একটা সময় গ্রামে হাটে বাজারে অনেকে জাদু খেলা দেখাতো। জাদু দেখাতো। দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ, একটা টাকাকে সে দ্বিগুণ করে ফেলেছে। তারপর দেখা যাচ্ছে যে মানে ব্লেড সে খেয়ে ফেলে পরবর্তীতে সেই ব্লেডগুলো আবার আ মুখ থেকে বের করছে। তারপর এরকম অদ্ভুত, অদ্ভুত কিছু ঘটনা আমরা দেখতাম একটা সময় ছোটবেলায়। তো ওই গ্রামে এরকম আরেকজন লোক ছিল যে এই ধরনের খেলা দেখাতো। তার নাম ছিল হলো রাজা মিয়া। তো এই রাজা মিয়া সবাইকে সে জাদু রাজা হিসাবে, মানে জাদুর রাজা হিসাবে সবাই খালি চিনতো আরকি। ওরকম ছোটখাটো জাদু দেখাতো, লোকজন তাকে জাদুর রাজা
বলেই চিনত। তো রাজা মিয়ার কাছে একদিন ইমান আলী এবং রজব ওরা দুজন আসে। এসে বলে যে, "রাজা ভাই আমাদেরকে একটু আপনি এইটা কিভাবে জাদু করেন আমাদেরকে একটু শেখাবেন?" তো রাজা ১ম এ রাজি হয় না। ওরা খুব করে ধরে। তা রাজা রাজি হয়। তো রাজি হওয়ার পরে রাজা তাদেরকে বলে যে, "তোরা দুজন আমাকে কয়েকটা কাজ যদি করে দিতে পারিস, যদি সাহসের পরিচয় দিতে পারিস, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখব যে তোদেরকে এটা শেখানো যায় কিনা।" আচ্ছা। তো ওরাও রাজি হয় যে ঠিক আছে আমরা এটা করব। তো ওদের ১ম যে মানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে রাজা মিয়া বলে ওদের গ্রামের কাছে একটা কবরস্থান আছে। সে কবরস্থান থেকে একটা লাশের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসতে হবে এবং সে বলেও দেয় যে কবে যাবে, সেও বলে দেয়, "আমি এক সময় বলব, তখন তোরা গিয়ে ওই জিনিসটা নিয়ে আসবি।" তো বেশ কিছুদিন পরে রাজা মিয়া ওদেরকে বলে যে কবরস্থানের উত্তর দিকে একটা নতুন কবর হয়েছে। তোরা পূর্ণিমার রাত্রে গিয়ে হুম। ওই ল কবরটা খুঁড়ে ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে আসবি। তো যাওয়ার পথে কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু ওদিকে কিন্তু কোনো নজর দেয়া যাবে না। আচ্ছা। তো রাজা মিয়া এবং মানে রাজা মিয়ার কথা অনুযায়ী ইমান আলী এবং যে রজব ওরা দুজন পূর্ণিমার রাত্রে রওনা দেয়। তো যখন যাচ্ছিল কবরস্থানের ঠিক একটু আগে দেখে যে একটা খেজুর গাছের নিচে একজন বুড়ি, অ্যা মানে ওই সময় কিন্তু শীতের রাত ছিল আরকি। তো একজন বুড়ি একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আচ্ছা। তখন যাওয়ার পথে বলতেছে যে, "বাবা, তোরা কোথায় যাচ্ছিস?" তখন বলছে যে, "আমরা তো একটু সামনে যাবো।" তখন বলছে, "আমি বুঝতে পেরেছি তোরা কবরস্থানের দিকে যাচ্ছিস বাবা, কবরস্থানের দিকে যাস না।" তখন বলে যে, "আপনি এই মানে যাত্রাপথে একটা কাজ করতে যাচ্ছি, হুম। আপনি এখন বাধা দিচ্ছেন কেন?" এরকম ওরা বেশ বকাঝকা করে বুড়িকে। আচ্ছা। বুড়ির কথা শোনে না। তখন ওরা কবরস্থানে যায়। তো গিয়ে দেখে সত্যি কবরস্থানের উত্তর দিকে একটি নতুন কবর হয়েছে। সদ্য কাঁচা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে সেটা। তো ওরা ওখানে গিয়ে হাতে ছোট টর্চ লাইট ছিল। তো ওই টর্চ লাইট দিয়ে আলো জ্বালিয়ে ওরা কবরটা খোঁড়া শুরু করে। আচ্ছা। তো সবাই ২ জন মিলে কবর খোঁড়ে, দেখে হ্যাঁ, ঠিক আছে নতুন কবর, ভিতরে লাশ একদম মানে কাফনের কাপড় ধবধবে সাদা। তো ওরা মানে ওদের শর্ত ছিল ১ম এ মানে মুখটা যেন কেউ না দেখে। আচ্ছা। জাস্ট মানে চাকু দিয়ে দ্রুত মানে বুকটা কেটে ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করে, কিন্তু লাশের মুখটা দেখা যাবে না। এরকম একটা শর্ত দিয়েছিল রাজা মিয়া। হুম। তো ওরা ঠিক যে কাজ করতে পাঠিয়েছে ওরা সেই কাজটি করে। ওরা চাকু দিয়ে হৃৎপিণ্ডটা কেটে বের করে নিয়ে আসে। এর মধ্যে হঠাৎ করে মানে রজব যে সে বলে, "আচ্ছা এই আমরা তো মুখটা দেখলাম না। যে কার লাশ নিয়ে যাচ্ছি তার তো মুখ দেখছি না।" তো ওরা এখন ইমান আলী বলে, "না, না লাশ রাজা তো দেখতে মানা করেছে।" তো বলে যে, "না তারপর একটু দেখি যে কারটা।" তখন রাসেল ভাই যখন ওই লাশের মুখটা সরায় তখন ওরা রীতিমতো দুজনই ভয় পেয়ে যায়। কারণ হচ্ছে একটু আগে যে মহিলাটাকে তারা দেখে এসেছিল, বলছিল যে, "বাবা ওদিকে যাস না।" আসলে ওইটা সেই মহিলারই লাশ ছিল। ওরা ২ জন দেখে খুব মারাত্মক ভয় পেয়ে যায় এবং দ্রুত তাড়াতাড়ি ওখান থেকে মানে কোনমতে লাশটা মানে কবরটা আগের জায়গায় মানে করে আগের মতো করে দ্রুত চলে আসে এবং রাত্রেই রাজা মিয়ার বাড়িতে চলে আসে। তো রাজা মিয়ার কাছে ওই জিনিসটা মানে হৃৎপিণ্ডটা যখন দেয়, রাজা মিয়া বলে যে, "তোরা তো খুব সাহসের একটা কাজ করেছিস।" তখন ওরা বলে যে, "আমরা তো ওই লাশের মুখটা সরিয়ে ফেলেছিলাম। আমরা তো দেখেছি যে ওটা একজন বৃদ্ধ মহিলার লাশ।" তখন বলেছিল যে, "তোদেরকে মানা করেছিলাম। তো যাই হোক তেমন কোনো সমস্যা হবে না। তবে এই কাজটা করা উচিত হয়নি।" এরকম রাজা মিয়া বলে আরকি। আর তারপরে রাসেল ভাই মানে এরপরে একদিন বলে যে, "তোরা তো ভালো একটা কাজ করেছিস। তো একটা ১ সপ্তাহ পরে একটা ডেট দেয় যে, এই রাত্রে তোরা দুজন আমার বাড়িতে আসবি। তোদেরকে আমি কিছু জিনিস শিখিয়ে দেব।" তো সত্যি ১ সপ্তাহ পরে দুজন আসে। আসার পর ওরা যখন আসে দেখে যে উঠানে একটি ছাগল, ছাগলের মাথা বিচ্ছিন্ন বডি থেকে একটি উঠানে একটি ছাগল পড়ে আছে। তো আরেকটা জিনিস হচ্ছে ভাই, ওর ছাগলের মাথা থেকে বডি বিচ্ছিন্ন, কিন্তু একটা ফোঁটা রক্তও সেখানে নেই। এক ফোঁটা এক রক্তও নাই। ফোঁটা রক্তও সেখানে নাই এবং ছাগলের পাশেই একটি জায়গায় একটা বড় আকৃতির পায়ের ছাপ সে দেখতে পায়। ২ টো পায়ের ছাপ। মানে মানে মানুষের যেরকম ২ টা পা থাকে এরকমই ২ টা পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো গোল আকৃতির এবং অসম্ভব রকমের বড়।
তো দেখে ওরা বেশ ভয় পেয়ে যায় যে এখানে আসলে কি ঘটেছে, কি এখানে দাঁড়িয়েছিল। ওরা একটু ভয় পায়, তাই হোক সে রাজা মিয়ার বাড়িতে যায়। রাজা মিয়ার সাথে কথা বলে। রাজা মিয়া তখন ওদেরকে কিছু বিষয় শিখিয়ে দেয় এবং বলে যে এই জিনিসগুলো কার্যকর হওয়ার জন্য তোদেরকে আরো কিছু কঠিন কাজ করতে হবে। আচ্ছা। ওরা সেটা রাজি হয়। তখন এর মধ্যে কি হয় রাসেল ভাই, ওই ওদেরকে শিখিয়ে ওদেরকে আরেকটা বিষয় আনতে দেয়া হয় এবং বলা হয় যে একটি মহিলা যিনি সুইসাইড করেছেন, এমন একটি মহিলা এবং সুইসাইড করতে হবে সে যেন গলায় ফাঁস দিয়ে মারা গেছেন এমন কাউকে। আচ্ছা। তো এই ফাঁস দেওয়া যেই দড়ি বা যে ওড়না বা যেটা দিয়ে যে ফাঁস দিবে, ওই জিনিসটা তাদেরকে নিয়ে আসতে হবে এবং ওই মহিলা কবর দেওয়ার পর তার পাঁজরের ৩টি হাড় নিয়ে আসতে হবে। এই ধরনের একটা মানে ভয়ংকর একটা বিষয় তাদেরকে আনতে বলা হয়। তখন ওরা এই জিনিসটা মানে চিন্তা করে আমরা কোথা থেকে এটা আনবো এরকম মানে চিন্তা করতে থাকি। কিন্তু মানে এর মধ্যে ওরা মানে ওদের পাশের গ্রামেই একটা মহিলা মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওরা টার্গেট নেয় যে ওই মহিলার কবর থেকে ওই মানে নিয়ে আসবে এবং বহু কষ্টে মানে ওই মহিলার যেই ওড়নাটা ফাঁস দিয়ে সুইসাইড করেছিল সেটাও ম্যানেজ করে এবং ম্যানেজ করার পর এবং সত্যিই কবর খুঁড়ে রাসেল ভাই ওই ৩টে হাড় তারা নিয়ে এসেছিল। আচ্ছা। নিয়ে এসে রাজা মিয়ার কাছে দেয়। আসলে রাসেল ভাই এই রাজা মিয়া ছিল একটা বড় ধরনের একটা ধান্দাবাজ। তো ও এই বিভিন্ন লোকদেরকে দিয়ে ওদেরকে দিয়ে বিভিন্ন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন এইগুলো আসলে ম্যানেজ করার চেষ্টা করছিল। আচ্ছা বাবা, এটা নিজের স্বার্থের। যদি ওই প্রার্থী এই কাজটা করবে এবং ওদেরকে দিয়ে ওদেরকে একেবারে একটা টোপ হিসাবে ব্যবহার করছিল যে বিপদ যদি পড়ে তো ওরাই পড়বে, সে পড়বে না। সেটাই। তো ওরা সত্যি ওই জিনিসগুলো এনে দেয় এবং এনে দেওয়ার পরে আরেকটা বিষয় বলে তাকে যে পূর্ণিমার রাত্রে একটা বিশেষ মাঠে যেতে বলে। ওখানে বহরপুর গ্রামে একটা বিশাল একটা মাঠ আছে। বলে যে ওই মাঠে তোরা যাবি, যাওয়ার পরে দেখবি যে ২ জন লোক, একজনের মাথায় কালো পাগড়ি আর একজনের মাথায় সাদা পাগড়ি। ২ জন লোক মাঠের মধ্যে বসে কি যেন খাচ্ছে। তোরা ২ জন চুপি, চুপি গিয়ে ওর ২ জনই মাথার থেকে পাগড়িটা নিয়ে দৌড় দিয়ে চলে আসবি। তো ওরা ওইদিন ওই মাঠে যায় রাসেল ভাই। যাওয়ার পরে দেখে সত্যি তো ২ জন লোক মাঠের মধ্যে মনে হচ্ছে কি যেন খাচ্ছে, মাঠ থেকে কি যেন নিয়ে খাচ্ছে। ওরা চুপি, চুপি পিছনে গিয়ে রজব এবং ইমান এরা ২ জন গিয়েই ওই পাগড়িটা দিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর পিছন থেকে অনেক ডাকাডাকি, কিন্তু ওরা তো আগের থেকে শিখিয়ে দিয়েছে পেছন থেকে ডাকলে ফেরা যাবে না, এরকম বিষয় তাদেরকে বলে দেওয়া আছে। ওরা সত্যি পিছন দিকে তাকায় না। কিন্তু অনেকক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ ইমান আলী খেয়াল করে যে ওর সাথে রজব নেই। ও চিন্তা করে কি ব্যাপার, রজব কোথায় গেল? ও চিন্তা করে হয়তো বা দৌড় দিয়ে রজব আর একদিকে চলে গেছে, ও আর একদিকে চলে এসেছে। ওই চিন্তা করে সে ওই পাগড়িটা নিয়ে ইমান আলী নিয়েছিল সাদা পাগড়ি। তো ওটা নিয়ে সে যখন রাজা মিয়ার বাড়িতে রাত্রে যায়, গিয়ে দেখে যে রজব তার আগেই ওখানে চলে এসেছে এবং সে সেন্সলেস হয়ে রাজা মিয়ার উঠানে পড়ে আছে। তো রাজা মিয়া তাকে বেশ মন্ত্রতন্ত্র বা ঝাড়ফুঁক করে তাদেরকে মানে সুস্থ করে। কিন্তু রাসেল ভাই এই রজব কিন্তু ওই পাগড়ি আনতে পারেনি। সে আসলে আনতে পারে, সে ব্যর্থ হয়েছে। কিন্তু ইমান আলী এনেছিল। ওই ঘটনার পরে রাসেল ভাই রজব আস্তে, 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 আস্তে শুকিয়ে যেতে থাকে। আচ্ছা। মানে এমনভাবে সে মানে শুকিয়ে গিয়েছিল যে কোনো মানুষ দেখলে মানে তার পিলে চমকে যাবে। এমন ভয়ঙ্কর তার চেহারা এবং এত চিকন হয়ে গেছিল রজব আলী এবং ওইভাবেই সে মারা যায়। তো একদিন আ মানে ইমান এবং এর ভিতরে কি হয়েছিল যেহেতু ইমানকে দিয়ে রাজা মিয়া অনেক কাজ করে ফেলেছে। এখন কিছু, কিছু বিষয় ইমান আলীকে শিখিয়ে দিয়েছিল এবং ব্ল্যাক ম্যাজিক ২ জন একত্রে প্র্যাকটিস করত এবং এদের আসলে হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছিল। যে ভালো করছে না খারাপ করছে এরকম মানে অনেক বাজে কাজগুলো তারা ২ জন একসাথে করতো আরকি। এর মধ্যে রাসেল ভাই আমরা ইসের কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম ইমান আলীর কাছ থেকে, সেটা হচ্ছে এক রাত্রে ইমান এবং রজব ২ জন একই সাথে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছিল। তো ইমান মানে রাজা মিয়া আরকি। তো রাজা মিয়া ইমানকে বলে যে, "তুই একটু ঘরের ভিতরে যা, আমার একটু কাজ আছে।" তো সে ঘরের ভিতরে গিয়ে বসে এবং রাজা মিয়া বাইরে অপেক্ষা করে এবং কি যেন তন্ত্রমন্ত্র এগুলো পড়ছি। হঠাৎ মানে ইমান আলী ফিল করলো মানে কি যেন ধুপধাপ করে দূর থেকে দৌড়ে কিছু একটা আসছে। মানে মাটি কাঁপছে মনে হচ্ছে ভূমিকম্পের মতো। তখন সে ওই একটু কৌতূহল হয়ে ওইটা পাটখড়ির বেড়া ছিল তো, পাটখড়ির বেড়া একটু ফাঁকা করে দেখলো যে আসলে বাইরে কি ঘটছে। তখন দেখলো যে রাজা মিয়ার সামনে একটা ভয়ঙ্কর আকৃতির কালো একটা জন্তুর মতো বসে আছে এবং রাজা মিয়ার সাথে কথা বলছে এবং কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু
মনে হচ্ছে যে মানে মানে এ খুবই মানে মোটা গলার একটা কণ্ঠ। তো এরকম কথা বলতে, বলতে হঠাৎ রাজা মিয়ার মানে খুব করুণ স্বরে আর্তনাদ শোনা গেল। তো আর্তনাদ শোনার পরে সেও তখন ভয় থেকে বের হচ্ছে না ইমান আলী ঘর থেকে। এবং একটু পরে ইমান আলী মানে ফিল করলো যে ঠিক যেভাবে ধুপধাপ, ধুপধাপ করে একটা জিনিস এসেছিল, ওই জিনিসটা ওইভাবেই দৌড়ে চলে গেল। তখন ও যখন ঘর থেকে বাইরে বের হলো, তখন কোথাও রাজা মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক রাজা ভাই করে ডাকাডাকি করে। তারপরে গ্রামের লোকজনকে সে ডেকে তোলে। পরে রাজা মিয়ার লাশ মানে একটু দূরেই ১০০ থেকে ২০০ মিটার দূরে তার লাশটা উদ্ধার করা হয় রাসেল ভাই। তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন ছিল। আর তার শরীরে একটা ফোঁটা রক্তও ছিল না। মনে হচ্ছে যে কেউ যেন ওর রক্তটা খেয়ে গেছে। তো এই ঘটনা ঘটার পর রসুল ভাই আ রজব মানে ইমান আলী অত্যন্ত ভয় পায় এবং ভয় পাওয়ার পর সে মানে সবসময় মানুষকে বলতো যে, "আমাকেও তো মেরে ফেলবে রে, আমাকেও মেরে ফেলবে। আমি যেন কখন মরে যাই।" তখন তার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করে। তার বাড়িতে রেখে দেওয়া হয় যখন, তখন অদ্ভুতভাবে রাসেল ভাই ওকে যখন বাড়িতে রাখা হতো, বাইরে থেকে দরজা-টরজা লাগিয়ে দেয়া হতো। কিন্তু সকালবেলা দেখতো সে ঘরে নাই এবং তাকে সেন্সলেস অবস্থায় কবরস্থানের গেটে পাওয়া যেত প্রত্যেকদিন। আচ্ছা। সে যে কিভাবে যেত সে নিজেও বলতে পারে না। এভাবে সে আস্তে, আস্তে পাগল হতে, হতে পুরো দস্তুর একটা উন্মাদে পরিণত হয় এবং রাজবাড়িতে বিভিন্ন সময় সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং কাউকে দেখলেই সে বলতো, "আমাকে মেরে ফেলবে রে, আমাকে মেরে ফেলবে।" তার কথাটা এরকমই ছিল সবসময়। এবং ২০০২ সাল পর্যন্ত আ আ আমরা ইমান আলীকে দেখেছি। এরপরে ইমান আলী যে কোথায় গেছে, আদৌ সে জীবিত আছে, মারা গেছে, কোথায় হারিয়ে গেছে? আজ ২০০২ সালের পরে আজ প্রায় ১৫ বছর, ১৬ বছর ইমান আলীর আর কোনো হদিস নাই। হয়তোবা আছে বাংলাদেশের কোনো এক প্রান্তে অথবা মরে গেছে বা কোথায় আছে আমরা কেউ বলতে পারি না। তার ফ্যামিলির লোকও কিচ্ছু বলতে পারে না। তো আজকের আসলে এই যে ব্লাক ম্যাজিক, এর আগেও আমরা ব্লাক ম্যাজিক, আমি বা উভয় অনেকেই আমরা ব্লাক ম্যাজিক রিলেটেড অনেক ঘটনা বলেছি। মানে কৌতূহল যে মানুষকে কত করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, তারপর এই হরর মেয়েটার প্রমাণ। ঘটনাটা আমি কিছুটা তার মতো করে, কিছুটা আমার মতো করে আমি বলবো যে ঘটনাটা ঠিক রেখে আরকি। সেটা হচ্ছে যে উনি ঘটনা যেটা শেয়ার করেছেন সেটা ২০০৯ এর জানুয়ারি মাসের একটা ঘটনা। এবং তিনি বলেছেন যে তারা মংলা পোর্টে থাকতেন এবং একদিন বিকেলে তখন ৫:৪০ বাজে এবং একদম পরিষ্কারভাবে লিখে ৫:৪০ মানে ৫:৪০, ৪:৪৫ এবং তিনি এবং তার ফ্রেন্ড রাহাত, বিষণ্ণ আর্তনাদ এবং রাহাতের নামটাও ছদ্মনাম, আসল নামটা তিনি লেখেননি সঙ্গত কারণে। এবং তিনি বলেছেন যে রাহাত জানালো যে একটা খুব জরুরি কাজে ঢাকা যাবে এবং ঢাকা তাদেরকে যেতেই হবে এবং তিনি রাহাতের সাথে কথা বলে যেটা বুঝলো যে ঢাকা তাদের আসলে যেতেই হচ্ছে এবং অনেক অনুরোধ করলো তার সাথে যাওয়ার জন্য। সো রাজি হয়ে গেল আমাদের বিষণ্ণ আর্তনাদ। এবং যেহেতু শীতের রাত ছিল তারা দ্রুত রেডি হলেন এবং রেডি হওয়ার পরও তারপরেও বেরোতে তাদের যেটা হয় আরকি, একটু দেরি হয়েই যায় এবং যেটা হলো তাই হলো যে ৮টা বেজে গেল, প্রায় রাত ৮টা তখন। তো মংলা থেকে ঢাকা যেতে তাদেরকে কাটাখালী নামের একটা জায়গায়, তো যারা খুলনা থেকে শুনছেন তারা নিশ্চয়ই জায়গাগুলোর নাম জানেন এবং চেনেন। এই জায়গায় যেতে হবে এবং সেই জায়গাতে তারা লোকাল বাসে করে রওনা হলেন। কিন্তু ২০ কিলোমিটারের মতো যাওয়ার সাথে সাথেই যে ঘটনাটা ঘটলো সেটা বাসটা নষ্ট হয়ে গেল। এবং ঘটনার আলামত শুরু হয় এভাবেই। আমার মনে হয় যে সবগুলো ঘটনাই এই বাসটা যদি নষ্ট না হতো তাহলে পরের ঘটনাগুলো নিশ্চয়ই ঘটতো না। তো বাসটা নষ্ট হয়ে গেল এবং সেই কারণে তাদের ২ ঘন্টা লেট হয়ে যায় এবং তারা যখন কাটাখালীতে এসে পৌঁছান তখন রাত ১০টা। কাটাখালীতে কোনো বাস তারা পাননি। ফলে তারা খুলনাতে বাধ্য হয়ে যেতে হলেও তাদেরকে খুলনায় চলে গেলেন তারা। এবং খুলনার নতুন রাস্তা নামের একটা জায়গা আছে। যারা খুলনায় আছেন তারা নিশ্চয়ই জানেন এবং সেখান থেকে ঢাকার বাস ধরবেন তারা। এরকম ঠিক করলেন তারা। এবং তারা যখন নদী পার হয়ে রূপসায় আসলেন তখন রাত ১০:৪৫ এবং শীতের রাত বলে লোকজন ছিল না। আর তারা যেটা করলেন সেই মুহূর্তে যেটা করণীয় ছিল আরকি, তারা একটা বেবি ট্যাক্সি খুঁজলেন এবং পেয়েও গেলেন। না বেবি ট্যাক্সি খুঁজলেন তো কোথায় পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজে একটা বেবি ট্যাক্সিকে ৩ গুণ ভাড়া দিয়ে তারা রাজি করাতে পারলেন যে ৩ গুণ ভাড়াতে তারা নতুন রাস্তা যাবার জন্য, এবং রাস্তা ছিল ফাঁকা আর বেবি ট্যাক্সি চালক ফুল স্পিড দিয়ে ট্যাক্সি চালাতে লাগলেন। গেস হোয়াট? তোত্তরা। তোত্তরা নামে একটা জায়গা আছে এবং এই জায়গায় একটা, আপনারা যারা খুলনায় আছেন এবং যারা খুলনায় গেছেন তারা জানেন সেখানে একটা কবরস্থান আছে এবং মানে কবরস্থান নামের একটা জায়গা আছে এবং সেই জায়গাটায় আসা মাত্র যেটা হলো
চালক খুব জোরে, হঠাৎ করে খুব জোরে একটা ব্রেক করলেন এবং তারা দেখলেন যে একটা বৃদ্ধ লোক একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল। জাস্ট একটুর জন্য। কিন্তু তারা জানেন যে রাস্তা একদম ফাঁকা ছিল। হঠাৎ করে বেবি ট্যাক্সির সামনে সেই লোকটার আসার কথা না। আর যেখানেই আসুন না কেন তিনি বেবি ট্যাক্সির সামনে আসবেন কেন? তো চালক খুব রেগে গেলেন। চালক রেগে গিয়ে লোকটাকে অনেক গালাগালি করতে শুরু করলেন এবং তারাও ওই লোকটার সাথে একটু রাগারাগি করতে শুরু করলেন। কারণ তারা যাচ্ছিলেন ঢাকায় এবং মাঝখানে এরকম যাত্রা বিরতি বারবারই, একবার বাস নষ্ট হচ্ছে, একবার লেট হয়ে যাচ্ছে, একবার এরকম হঠাৎ করে মানুষ সামনে চলে আসতে তাদের ভাল লাগে না। তো তারা নিচে নেমে লোকটার দিকে তাকিয়ে থাকলেন এবং তাকিয়ে যেটা দেখলেন যে লোকটার একটা চোখ নষ্ট এবং লোকটা একভাবে বিষণ্ণ আর্তনাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাহাত এটা খেয়াল করেছিল এবং খুবই ভয় পেয়েছিল রাহাত এবং তারা দুজনে। দ্রুত তারা ট্যাক্সি চালানোর জন্য চালককে বললেন যে তাড়াতাড়ি চালানি। এরপর যখন তারা গোয়ালখালী নামের আরেকটা জায়গা, সেই জায়গায় আসলেন, তখন তাদের ট্যাক্সি হঠাৎ করে থেমে যায় এবং চালক ওয়েট করতে বলেন। গোয়ালখালী থেকে নতুন রাস্তা খুব বেশি দূরে না, আর তাই তারা ভ্যান খুঁজতে লাগলেন এবং গোয়ালখালীতে একটা কবরস্থান আছে। আজব ব্যাপার, মানে প্রত্যেকটা জায়গায় একটা করে কবরস্থানে এবং সেই জায়গাতেই সামহাও তাদের ব্রেক করতে হচ্ছে, সেই জায়গাতেই এসে ঘটনাগুলো ঘটছে এবং সেই কবরস্থানের কাছে এসে তারা দেখলেন যে ওই কবরস্থানের কাছে রাহাত একটা ভ্যান দেখতে পেলেন। যেহেতু কাছে ছিল তার চিন্তা করলে যে ভ্যানে করে যাবেন এবং সেখানে গেলেন, কিন্তু কোনো চালক দেখতে পেলেন না ভ্যানের। হঠাৎ কবরস্থানের কাছে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছে। খেয়াল করতে বুঝতে পারলেন যে লোকটা একটা চোখ অন্ধ এবং যাকে তারা তুৎপারে দেখেছিল কবরস্থানের কাছে, এই লোকটি সেই লোক যে হুট করেই তাদের বেবি ট্যাক্সির সামনে চলে এসেছিল। তিনি এবং রাহাত দুজনে দেখলেন যে লোকটার একটা চোখ নষ্ট। তিনি এবং রাহাত দুজনেই অন্য চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তারা দ্রুত ট্যাক্সি চালকের কাছে আসলেন এবং তার ভাড়া দিয়ে নতুন রাস্তায় দৌড় লাগালেন। নতুন রাস্তায় এসে তিনি দেখলেন যে বাস ঢাকা যাচ্ছে, এরকম একটা বাস তারা পেয়ে গেলেন। তাড়াতাড়ি বাসে উঠলেন এবং বাস যথারীতি প্রায় ফাঁকা এবং তারা পিছনের দিকে বসলেন। আর ঘটনাগুলো যারা এতক্ষণ ধরে ঘটলো, যে অদ্ভুত ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আলোচনা করতে লাগবেন। যশোর চলে আসছে প্রায়, বা আবারও হঠাৎ করে ব্রেক করলো এবং তারা এই ঘটনা তাদের কাছে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক লাগলো, যেরকম বারবার কেন হচ্ছে, কি হয়েছে দেখার জন্য তিনি এবং রাহাত জানালা দিয়ে তাকালেন এবং দেখলেন একটি লোক দাঁড়িয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আছে। লোকটির একটি চোখ অন্ধ। লোকটিকে এরও আগে দুবার দু জায়গায় দেখেছে। একটা চোখ নষ্ট এবং ভয়ঙ্কর দৃষ্টি আর একটা চোখের। বাস ড্রাইভারকে তারা জিজ্ঞেস করলেন কি হয়েছে। ড্রাইভার বলল, হঠাৎ করে এক বৃদ্ধ বাসের সামনে চলে এসেছি, একটু হলেই অ্যাক্সিডেন্ট হতো। আমি ড্রাইভারকে বললাম আশেপাশে, অর্থাৎ বিষণ্ণ আর্তনাদ। জিজ্ঞেস করলেন আশেপাশে কি কোনো কবরস্থান আছে। ড্রাইভার বলল হাতের বাম দিয়ে একটা কবরস্থান এবং ওই লোকটা কবরস্থানের দিকে যাচ্ছিল। সো কি মনে হয় আপনাদের? এরপর তিনি এবং রাহাত সারাটা পথ সূরা পড়তে পড়তে গেলেন এবং যাত্রা পথে কোনো প্রবলেম হয়নি। কিন্তু প্রবলেম শুরু হয় 2 মাস পর, যা তিনি অন্য কোনো একদিন শেয়ার করতে চেয়েছেন আমাদের সাথে। মূল ঘটনাগুলো এরপরে ঘটতে শুরু করে। আমরা চাইবো যে বিষণ্ণ আর্তনাদ, আপনি হয়তো শুনছেন আমাদেরকে, অ্যান্ড আমি জানি আপনি শুনছেন, এবং আপনি চেষ্টা করুন যদি ঢাকায় আসেন এর মাঝখানে